2026 সালের নির্বাচন ঘিরে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি হিসেব নিকেশ চলছে। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে, যাচাই বাছাই চলতেছে। আমরা অনেকেই যে জাতীয়তাবাদী ফ্রন্টের কথা বলতেছিলাম, সেই ফ্রন্ট গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই ফ্রন্ট তৈরির কাজটা সহজ ছিল না, আপনারা খেয়াল করেছেন। শেষ পর্যন্ত এনসিপির কিছু নারী নেতৃত্ব আখেরি ঝামেলা তৈরি করলো। এটা নিয়ে আর একটা এপিসোড করবো আমি। একটা জাতীয় ইস্যু নিয়ে আমরা কাজ করতেছি, আর হুদাই কিছু আজাইরা ইস্যু নিয়ে আমাদের পুরো প্রসেসটাকে বাগড়া দিয়ে নষ্ট করার চেষ্টা করেছে। ফ্যাসিবাদ বিরোধী কঠিন কষ্টকর রাজপথের সংগ্রামে যারা অংশগ্রহণ করেনি, তেমন চালাক চতুর মানুষদের আইনে উচ্চ পদে বসাইলে কি পরিণতি হয় সেটা এনসিপি হারে হারে টের পাইতেছে। আমাদের কথা তো আগে শুনে নাই। এখন অনেকে কইবেন উচ্চ শিক্ষিত লোকেরা না আসলে রাজনীতি কেমনে পাল্টাইবে। হ্যাঁ ভাইজান, এটা একটা ট্র্যাপ। রাজনীতি কর্পোরেট জব না, রাজনীতি ইউনিভার্সিটির মাস্টারি না, রাজনীতি ডাক্তারি করে না, ইঞ্জিনিয়ার করে না, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি না, উচ্চ শিক্ষা রাজনীতির বিকল্প না। রাজনৈতিক বৈধতা আসে ত্যাগ, ঝুঁকি, জনগণের সঙ্গে লড়াই করে জনগণের মন, জনগণের চেতনাকে ধারণ করার মধ্যে দিয়ে। আপনি জ্ঞানে, আপনি দক্ষতায় আকাশে উঠে গেছেন, কিন্তু আপনার মানুষ এইখানে আছে মাটির। আপনার মাটির নেমে আসতে হবে এবং মাটির কথা কইতে হবে। মনমোহন সিং ছিল না ওই যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, কেমব্রিজ, অক্সফোর্ড, এগুলো মেলা কিছু ভেজে খেয়েছে, বিশ্বমানের অর্থনীতিবিদ, কিন্তু রাজনীতি থেকে, আন্দোলন থেকে গড়ে আসেনি। প্রাইম মিনিস্টার হয়েছে পার্টির নির্বাচিত নেতা হিসেবে না, একটা এলিট কনসেনসাসের মাধ্যমে। কি হইল? প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃত্বহীন নির্বাহী পদে পরিণত হইল। নির্বাচিত সরকার থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত অন্য জায়গায় নেওয়া হইতে থাকে, ফলে শুধু কংগ্রেসের ও আচ্ছা, এডিটর সাহেব মানা আছে, এডিটর সাহেবের মানা আছে, মুখ খারাপ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো এই মনমোহন সিং এর দুর্বল নেতৃত্ব বিজেপির উত্থানের ক্ষেত্র তৈরি করেছিল। প্রফেসর ইউনূসকেও দেখেন, উচ্চশিক্ষিত, রেসপেক্টেড, সৎ, কিন্তু একটা অতি দুর্বল শাসন উপহার দিল আমাদেরকে। এলিট, টেকনোক্র্যাট, এই যে রাজনৈতিক শর্টকাট, এইটাতে গণতান্ত্রিক ক্ষয় হয়। যাই হোক, এবার আসেন এই জোটের নির্বাচনে বিজয় পাইতে হইলে কি করতে হবে, এটা আমাদের বোঝা লাগবে, তাই না? আসেন বুঝে দেখি। 11 একটা প্ল্যান থাকতে হবে। প্ল্যান বাংলার লুথার কিং কইছে আই হ্যাভ এ প্ল্যান। তাহলে এই জোটের প্ল্যান কি? বাংলার মার্টিন লুথার কিং উনার প্ল্যান না কইলেও এদের প্ল্যানটা কওয়া লাগবে। আমি তো সেলস এন্ড মার্কেটিং এর লোক, আমি যে কোনো পরিকল্পনা আমার মার্কেটিং কমিউনিকেশনের ভাষায় করবে চাই। মার্কেটিং কমিউনিকেশনে ব্যবহৃত একটা স্ট্র্যাটেজিক শর্টের নাম হইতেছে কিস, KISS। সুম্মা না কলে, সুম্মা না, মানে কিপ ইট সিম্পল অ্যান্ড স্টুপিড। জামাত বিরোধীরা জামাতের আমিরকে আবার সুম্মা শফিক কয় আর কি, ওই কিস না। তো যাই হোক, এটা মার্কেটিং এ এটার মানেটা কি? মানেটা মেসেজ হবে সহজ, এটা খুব কোর কথা থাকবে, এক নজরে বোঝা যাবে। এটা কেন ব্যবহার করা হয়? কারণ মানুষ তো পড়ে না, স্ক্যান করে, বিশ্লেষণ করে না, অনুভব করে, তুলনা করে না, শর্টকাট নেয়। তাই জটিল ভাষা কেউ শুনে না। যেমন ধরেন অ্যাপেলের কোর কিস মেসেজ কোনটা? থিঙ্ক ডিফারেন্ট। নাইকির জাস্ট ডু ইট। এডিডাসের ইম্পসিবল ইজ নাথিং। ঠিক এইরকম খুব সিম্পল প্ল্যানিং দিয়া কইতে হবে উই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান সহজ হইলেও আমার এপিসোড করলে সহজ না, কারণ এই প্ল্যান নেওয়া হয়েছে সেটা তো ব্যাখ্যা করা লাগবে, তাই না? তো আর বুঝাতে হবে কেন এই প্ল্যান বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। এখন কেউ কেউ কইতে পারেন প্ল্যান যদি কইয়াই দেন তাহলে বাংলার লুথার কিং এর দল যদি এটা করে ফেলায়, নো অফেন্স, বাঙ্গু মিডিয়া তারেক রহমানকে এই নামই দিছে, তা আমি দেই নাই, আমার দোষ না। তো আমারে গেলায় লাভ নাই, গেলাইলে বাঙ্গু মিডিয়া গেলাইন। যাই হোক, আমার প্ল্যান যদি তারা নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাদের কাম কমলো না, দেশেরও উপকার হইলো। প্ল্যানটা যদি কেউ বাস্তবায়ন করে তাহলে তো বাংলাদেশের মানুষ লাভবান হবে। আমার প্ল্যান তো বাংলাদেশের মানুষ কেঙ্কা করে লাভবান হবে, করলে তো ভালোই। তবে ওরা চাইলেও এই প্ল্যান বাস্তবায়ন করতে পারবে না। কেন সেটা পারবে না, সেটা আমার আলাপটা আগাইলেই বুঝবেন। তো আমাদের প্ল্যানের আগে আমাদের কইতে হবে আমাদের সমস্যা কি, কোন সমস্যার সমাধানের জন্য এই প্ল্যান। মহারাজ কি সমস্যা, আসেন সমস্যাটা দেখি। বাঙ্গু বামেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল, তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি। ছাত্র শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, জামাত কায়েম পাকিস্তানি।
শুনি চাও তো ঠিক এইভাবে বাংলাদেশের সমস্যাগুলা আপনিও জানেন আমিও জানি, কিন্তু যেটা জানি না সেটা হইতেছে এই সমস্যাগুলার গোয়া এডাই একটাই 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 মেলা গোয়া না, রসুনের মতো। আজকে আমি অঙ্ক কইসা দেখাই দিব সমস্যাগুলো কিভাবে একে অন্যের সাথে যুক্ত, কিভাবে এই সমস্যার রসুনের গোয়া একটাই। এটিতে সে মাইন্ড করলো না এটি গোয়া খাওয়াতে, যাই হোক এটা এটা স্যাংশন পেলাম। এবার কিভাবে বিএনপি ঠিক এই আগের ব্যবস্থাটা এই রসুনের গোয়াটা বজায় রাখতেছে। বাংলাদেশের মূল সমস্যা মূলত চারটা: দারিদ্র, দুর্নীতি, বেকারত্ব, ভারতীয় আধিপত্য। এই সেটটাই আসলে আওয়ামী ফ্যাসিবাদের জন্ম দেয়। এই সেটটা যদি একটা চাকা হয়, আওয়ামী লীগ এই সেটটার কেন্দ্রে, এই সেটটা দিয়ে একটা চাক্কা বানান, তার সাইডটা স্পোক বানান চারিদিকে, এই স্পোকের সাইডটা লিখে দেন, আর মাঝে কেন্দ্র লেখেন আওয়ামী ফ্যাসিবাদ। এবার আসেন দেখি কেন এই সেটটার সমস্যা একে অন্যের সাথে যুক্ত, মানে দুর্নীতির সাথে কেমনে ভারতীয় আধিপত্য যুক্ত। বিষয়টা অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুতই পথে। আসেন বুঝে দেখি, তখন আর অদ্ভুত লাগবে না। দুর্নীতির সাথে ভারতীয় আধিপত্যের সম্পর্ক প্রথমে অদ্ভুত লাগে, কারণ আমরা দুর্নীতিকে দেখি নৈতিক সমস্যা হিসেবে, আর ভারতীয় আধিপত্যকে দেখি পররাষ্ট্রনীতির বিষয় হিসেবে। কিন্তু রাষ্ট্র তো নীতিতে চলে না, রাষ্ট্র চলে ক্ষমতার অঙ্কে। এই অঙ্কটা বুঝলে অদ্ভুত আর থাকে না এই সম্পর্কটা। প্রথম প্রশ্নটা করি, একটা সরকার ভোট ছাড়া দুর্নীতিতে ডুবে থাকার পরেও টিকে থাকে কেমনে? টিকে থাকার তো কথা না, কারণ তার রাজনৈতিক বৈধতা তো নাই। কিন্তু সে বৈধতার একটা বিকল্প উৎস খুঁজে নেয়। এখানেই ইন্ডিয়া শর্ট করে ঢুকে পড়ে। যেই সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই, সেই সরকার জনগণের দিকে তাকায় না, সেই সরকার তার বৈধতার জন্য বাইরের দিকে তাকায়। বাইরেটা হইতেছে ইন্ডিয়া। বাইরের স্বীকৃতি, বাইরের নিরাপত্তা, বাইরের সিগন্যাল, বাইরের রাজনৈতিক সাপোর্ট, বাইরের কূটনৈতিক সাপোর্ট, এইগুলা তার জন্য লাইফ লাইন হয়ে দাঁড়ায়। তাই হয়েছে ইন্ডিয়া হাসিনারে রাজনৈতিক আর কূটনৈতিক সাপোর্ট দিয়ে টিকায় রাখিছিল। দৌড়ানি পালানোর পরেও তারই আশ্রয় দিছে। এই জায়গাটার নামই হইতেছে ভারতীয় আধিপত্য। এটা কোনো ট্যাঙ্ক পাটাই করে না, এটা কোনো সরাসরি শাসন না। এটা হইল বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে সেই প্রশ্নের উত্তর থাকে আমাদের কাছে না, দিল্লির কাছে। সেই লোক, সেই দল, সেই নেতা দিল্লির কাছে গ্রহণযোগ্য কিনা, এই হিসাব। তো ইন্ডিয়া তো এমনি এমনি সাপোর্ট দেয় না। সাপোর্ট দেয় কি নিয়ে? তার বিনিময় তো কিছু নেয়, ব্যবসা নেয়। সাপোর্ট দেয় মিলিটারির নির্বীর্য কইরা সাপোর্ট নেয়, সাপোর্ট দেয় ইন্ডিয়ানদের চাকরি নিয়ে সাপোর্ট দেয়, সাপোর্ট দেয় নদী শুকায় মাইরা সীমান্তে হত্যা কইরাও বিনা চ্যালেঞ্জে আন্তর্জাতিক ভাবে থাকার বিনিময়ে এই সাপোর্টটা দেয়। সাপোর্ট নেয় বাংলাদেশের মধ্যে দিয়া বিনা পয়সায় ট্রানজিট নিয়ে, সাপোর্ট নেয় বন্দর ইউজ কইরা 7 সিস্টারে মালামাল পাঠায় বিনা পয়সায় প্রায়, সাপোর্ট নেয় চিকেন নেককে সুরক্ষিত রেখা, সাপোর্ট নেয় কোনোভাবে বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যেন তৈরি না হয়, এটার গ্যারান্টি দিয়া। এখন প্রশ্ন আসে, এটার সাথে দুর্নীতির সম্পর্ক কোথায়? এইখানে হইতেছে আসল কানেকশন। আসেন সেই জায়গাটা দেখি। যেই সরকার বাইরের শক্তির উপরে টিকে থাকে তার জনগণের কাছে তো জবাবদিহি করার দরকার পড়ে না। ভোটের ভয় নাই, জনমতের ভয় নাই। কিন্তু বাইরের দুনিয়া তো তারে ইন্ডিয়া দিয়ে ম্যানেজ করলো, কিন্তু ভিতরের সমাজ সেটারে কিভাবে ম্যানেজ করবে? সেই ভিতরের জনগোষ্ঠীকে ম্যানেজ করে রাখতে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে। কেমনে? তো এই কথা শুনলে যে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতেছে, এটা শুনলে মনে হয়, অনেকে মনে করে যে মন্ত্রী টাকা চুরি করে, নেতা ঘুষ খায়। তা তো করেই, কিন্তু এইটা উপরের স্তর। এর আসল খেলা অনেক নিচে। রাষ্ট্রের সম্পদ এইখানে জনগণের সম্পদ হিসেবে ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় ক্ষমতা এটা কিভাবে টিকে থাকবে সেইটার একটা অস্ত্র হিসেবে। প্রথমে দেখেন রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে যায়? যখন সরকারের রাজনৈতিক বৈধতা দুর্বল, সে তখন জনগণের উপরে তো ভর করতে পারে না, সে তখন রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ জায়গা নিজেদের দখলে আনে। কোন কোন জায়গা? ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান, লাইসেন্স, টেন্ডার, তারপরে রেগুলেটরি ক্ষমতা, 3 নাম্বার হইতেছে আইন প্রয়োগ এবং ছাড় দেওয়ার ক্ষমতা। এগুলো হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সম্পদ। এইটার জন্যই ক্ষমতায় যাওয়ার জন্য সবাই দেওয়া না। এই জিনিস দিয়ে টাকা তৈরি হয় না, কিন্তু এটা দিয়ে ক্ষমতা তৈরি হয়। দ্বিতীয় ধাপে এই সম্পদ দিয়া সে আনুগত্য কেনে। ফলে কি হয়? ব্যাংক লোন যায় রাজনৈতিক ঘনিষ্ঠ গ্রুপে। আপনি তো জানেন কেমনে ব্যাংকের লোন গেছে, কারা পাইছে।
খেলাপি হইলে মামলা হয় না। দেশে খেলাপির কেন এত বেশি? সবগুলো ব্যাংক প্রায় ধ্বংস হওয়ার পর্যায়ে আছে। টেন্ডার যায় নিজের লোকের কাছে, কর্মকূপ পায় স্ট্র্যাটেজিক ব্যবসা। এস আলমের ৩,০০০ কোটি টাকার বেশি কর্মকূপ করেছিল 1 বছরে হাসিনা। দেখেন, শুধু তাই না, ২,৩২০ কোটি টাকার ব্যাংকের সুদ সুদ এটা ময়কুব করে দেয়, বাংলাদেশ ব্যাংকে দিয়ে চাপ দেওয়া হয়। দেখেন তো এইখানে শুধু রাষ্ট্রের টাকা চুরি হয় না, শুধু রাষ্ট্রের ভবিষ্যতের সম্পদ বন্ধক রাখা হয়। ব্যাংক বাজাইতে মূলধন দেয় না, এটি কি? আপনার আমার ট্যাক্সের টাকা যেটা ভবিষ্যতে আসবে সেটা দিয়ে দেয় সরকার। আপনার আমার ভবিষ্যতের টাকা দিয়া এই লুটপাটের ফলে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচায়। মানে আপনার আমার টাকা চলে গেল, এটাই ক্ষমতা টেকায় রাখার বিনিময়। তৃতীয় ধাপে কি হয়? প্রশাসন, আইন ব্যবস্থাকে ঢাল বানানো হয়। রাষ্ট্রের সম্পদ মানে শুধু টাকা না, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হইল আইন আর প্রশাসন। যে সরকারে টিকে থাকতে চায় সে নিজের লোক বানায়, তার একটা অনুগত আমলাতন্ত্র বানায়, ব্যুরোক্রেসি বানায়। এই ব্যুরোক্রেসি আপাদমস্তক করা বাংলাদেশের। আপনি 100-এ একটা অনেস্ট অফিসার খুঁজে পাবেন কিনা জানি না। সবার প্রচুর সম্পদ, বিদেশে সেটেল করে। এতই সোজা বিদেশে সেটেল করা, এত টাকা বেতন পায়। ওরা যেই টাকা বেতন পায় মাসে, ওই টাকা 7 দিনে খরচা হয়ে যাবে। 7 দিনে যে কোনো মিডল ক্লাস ফ্যামিলি 7 দিনে খরচা হয়ে যাবে ইউরোপে আসলে। আর ও যেই টাকা রিটায়ারমেন্টের বেনিফিট পায়, ওই টাকা দিয়ে সে 1 বছরও চলতে পারবে না। তাহলে বিদেশে বাড়ি হয় কেমনে ওদের? এরা দুর্নীতির অবাধ লাইসেন্স পায়, বিনিময়ে সে প্রশাসনকে দলের কাজে লাগায়, ভোট কারচুপিতে লাগায়, দমন পীড়নে লাগায়। এই যে নৈশ ভোট, ফাঁকা মাঠে ভোট, এটা কারা করিছে? এই প্রশাসনটা। এখনো প্রফেসর ইউনূসের সরকার যে প্রশাসনের উপর ভর করে আছে, এই প্রশাসনই করিছে। এরা এখন লাইন লাগাচ্ছে তারেক রহমানের পিছে। এই যে দেখেন, তারেক রহমান আসছে, বাংলাদেশ কাঁপিচ্ছে, ওইদিকে গেছে 2 আমলা। এই ছবি আরো আছে। এই যে মিনারা নাজমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এটিতে সে আবার দেখে দেন না তার ফেরেন লিস্টে ওয়াগারের পদ বালক দেখি যাও, কানেকশন গুলো দেখি যাও। নুরুল করিম ভুইয়া উপসচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়, দেখেছেন কেমন গুলো এগুলা অ্যালাইন হয়ে যায়, বরাবর হয়ে যায় পলিটিক্যাল পার্টির সাথে। চতুর্থ ধাপে কি হয়? গরিব জনগোষ্ঠীকে এটিকে পরনির্ভর করে রাখে। এইটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। যখন চাকরি নাই, আয় অনিশ্চিত, তখন মানুষ নাগরিক থাকে না, মানুষ হয়ে যায় নির্ভরশীল। রাষ্ট্র তখন ত্রাণ দেয়, ভাতা দেয়, বিশেষ অনুদান দেয়। এইগুলো কিন্তু কল্যাণ রাষ্ট্রকে বলে ভুল করেন না, এইগুলো হইতেছে ভোট ম্যানেজমেন্ট টুল। বিএনপি দেখেন না, ফ্যামিলি কার্ড দিতেছে বলে প্রতিশ্রুতি দিতেছে, মাসে মাসে টাকা দিবে নাকি পরিবারকে। যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিবেন। এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে 2000 থেকে 2500 টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারিভাবে। আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে। ফ্যামিলি কার্ড এটা নির্বাচনের পরে প্রত্যেকটি পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওই সময়ই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা নিয়ে আসছি ফ্যামিলি কার্ড। আমি মিস্টার ওয়াইফও যদি মনে করি যে আমি সেটা ইউজ করতে চাই, ইউজ করতে পারবো। বিএনপি প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে এবং এই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়ের নামে। ওই পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ডটা থাকবে। ফ্যামিলি কার্ডটার অনেক উপকারিতা আছে, উপকারিতাগুলো আগে শোনেন। সেটা হলো যে মায়ের নামে ফ্যামিলি কার্ড দিয়ে মা রেশনের দোকান থেকে চাল, ডাল ইত্যাদি কিনলে, যদি মা 20,000 টাকার দ্রব্যাদি কিনে, তাহলে সেখানে সরকার 10,000 টাকার ভর্তুকি দিবে। বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড হবে, মানে একটা কার্ড হবে মহিলাদের নামে। তারা যতদিন বাঁচবে 6 থেকে 8,000 করে টাকা, এটা যতদিন আপনি বাঁচবেন ততদিন। আপনারা কি সবাই বলতে পারবেন যে ফ্যামিলি কার্ডটা কি হবে? আপনার কার্ড ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এই ধরনের উদ্যোগ কেউ নেছে? হ্যাঁ, এই ধরনের কথা কেউ বলছে যে সরকার ক্ষমতায় আইলে একটা পরিবারের সমস্ত বাজার খরচ সরকার দেবে, এই ধরনের উদ্যোগ কেউ নেছে? তাইলে যদি আমরা এই চিন্তাটা তারেক রহমান এবং মনিভাই করছে, আপনি এবং আপনার পরিবার আপনাদের মূল্যবান ভোটটাকে আমাদের ধানের দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু আলহামদুলিল্লাহ বলছে, ঠিক আছে? বিশেষ করে যদি ধানের শেষ মার্কায় আমাদের ইনশাল্লাহ আমরা ধানের শেষ মার্কা যদি আসে, আপনাদের দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, ঠিক আছে? বিশেষ করে আপনি হচ্ছেন ঘরের গৃহিণী এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা প্রত্যেক মাসে ধরেন 20,000 টাকা। তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে
একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবা ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবো। ভাতা ভাতা প্রত্যেক বাড়ি একটা একটা করে মহিলাদের। ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে ভাতা, সেখানে মাসে মাসে 7,000 করে তারও বেশি পাইতে পারো। বলবেন বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রত্যেক কার্ডের বিপরীতে 2 থেকে 2,500 টাকা করে আমরা বরাদ্দ করবো। কার্ড হলো ফ্যামিলি কার্ড। এই যে এরকম একটা নমুনা, এরকম 50 লক্ষ কার্ড দিব। এটা যদি প্রত্যেক মাসে 50 লক্ষ থেকে 1 কোটি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো। তার সাথে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো। তারেক রহমান বলেছে আমরা এইটা বাংলাদেশের 2 কোটি ফ্যামিলি, 2 কোটি কার্ড পর্যায়ক্রমে সবকে দিবে। ফ্যামিলি কার্ড দেখছেন, এই ফ্যামিলি কার্ড এই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে 50 লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দেবেন। এই পরিবারের 50 লক্ষ পরিবার বিএনপি ক্ষমতা আসার 6 মাসের মধ্যে 50 লক্ষ পরিবারকে দেবে। টাকা আসবে কোত্থেকে? টাকাটা যে দিবে ওই টাকাটা আয় হবে কোত্থেকে? এইটাই আওয়ামী লীগ করতো, মুক্তিযোদ্ধা ভাতা দিত, বালসাল ভাতা দিত, এই সমস্ত নামে। 5ম ধাপে রাষ্ট্রের ন্যারেটিভ রিসোর্স আছে একটা, এটা ব্যবহার করে রাষ্ট্রের একটা বড় সম্পদ ন্যারেটিভ কন্ট্রোল। সরকারি মিডিয়া, বিজ্ঞাপন, উন্নয়নের গল্প, ভয় দেখানো, জঙ্গি ন্যারেটিভ তৈরি করা, আপনারে মব বলা, এখানেই আসে 15 আলো, দিল্লি স্টার। এইগুলা দিয়ে সরকার চারিদিকে আওয়াজ দেয়, বলে আমরা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। এই ন্যারেটিভ না থাকলে বাইরের সমর্থনও টিকে থাকে না। 2 বাটপার মতিউর রহমান আর মাহফুজা নাম এইভাবে হাসিনার বৈধতা উৎপাদন করে গেছে, আর এখন তারেক রহমানের জুতা চাটিচ্ছে। আমি চায়না গেছি, ওদের মিডিয়া, ওদের ফরেন মিনিস্ট্রি, এরা ডেইলি স্টার রেফার করে। আমি কই এটা তো পিওর ইন্ডিয়ান দালাল, ওয়েস্টের দালাল, এইগুলোর রিপোর্ট দিয়ে বাংলাদেশকে দেখো কেন তোমরা? এইবার একসাথে দেখান ডেরিজে সাহেব কিভাবে আভ্যন্তরীণ আনুগত্য নিশ্চিত করে একটা রাজনৈতিক দল একটা বন্দোবস্ত কইরা। ব্যাংক থেকে লোন দিয়ে আনুগত্য নেয়, আইনে ছাড় দিয়ে আনুগত্য নেয়, টেন্ডারে কাজ দিয়ে আনুগত্য নেয়, ভাতা দিয়া নির্ভরতা কেনা দিয়ে আনুগত্য নেয়, প্রশাসন ঘুষ খাওয়ার লাইসেন্স দিয়ে আনুগত্য নেয়, আর ন্যারেটিভ ভয় দেখায় আনুগত্য নেয়। এইটাই রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ক্ষমতা টিকায় রাখার পুরা মেকানিজম। এইটারে বলা হয় বন্দোবস্ত। এইটা একটাকে আর একটা সাপোর্ট করে। দুর্নীতি কিন্তু আসলে কোনো বিচ্যুতি না, এটা ক্ষমতা টিকায় রাখার একটা বন্দোবস্ত। এই বন্দোবস্তের মধ্যেই দুর্নীতি টিকে থাকে এবং ফ্লারিশ করে। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই ব্যবস্থায় ভালো মানুষ ক্ষমতায় গেলেও খারাপ কাজ করতে বাধ্য হয়, কারণ বন্দোবস্তটাই এরকম। ধরেন আমাদের প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টারা, তাদের ব্যাপারে তো আমরা তেমন কোনো দুর্নীতির খবর শুনি না, তাই না? আমরা চিনি, অনেককেই চিনি। ওনারা দুর্নীতিগ্রস্ত না হইলে কি হবে? দুর্নীতি তো কমে নাই। এই জন্যই শুধু নেতা বদলাইলে বদলায় না, বন্দোবস্তটা না ভাঙলে এই দুর্নীতির চক্র ভাঙা যায় না। রাষ্ট্র আবার একই কাজ করে। এইখানে দুর্নীতি কোনো ব্যতিক্রম না, দুর্নীতি একটা শাসন পদ্ধতি হয়ে দাঁড়ায়। দুর্নীতি দিয়ে নিজের লোক পোষে, বিরোধী দল কেনে, প্রশাসন নিয়ন্ত্রণ করে, ব্যবসায়ীদের লাইন ঠিক রাখে, আর এই কাজটা করতে সবচেয়ে কাজে লাগে কারা? এটাই হইতেছে আসল পয়েন্ট, আসল জায়গা। এই জায়গাটা ধরতে পারলে, এই সিস্টেম করলে, এই সিস্টেমে চাপ দিতে পারলে আপনি পুরা বন্দোবস্ত ভেঙে দিতে পারবেন। এই দুর্নীতির আসল চাকা, মূল জায়গাটা কারা? এইটা হইতেছে বিগ ক্যাপিটাল, বড় পুঁজি। কারণ বিগ ক্যাপিটাল বড় লোন নেয়, বড় ছাড় চায়, বড় ডিল করে। সরকারের এখানে সাপোর্ট লাগে, রেগুলেটরি সাপোর্ট লাগে। এস আলমের কর মাফের কেসই তো দেখেছেন। এইটা সেই জায়গা যেখানে দুর্নীতি, বিগ ক্যাপিটাল, ভারতীয় আধিপত্য একই সুতায় গাঁথা হয়ে যায়। চাক্কাটা আবার দেখেন এডিটর সাহেব, কারণ ভারতীয় আধিপত্য চায় স্থিতিশীল সরকার, প্রেডিক্টেবল সরকার, জনগণের চাপমুক্ত সরকার। আর সেই সরকার টিকতে চায় দুর্নীতির মাধ্যমে, বিগ ক্যাপিটালের মাধ্যমে। এইখানে বুঝতে পারবেন কেন বিএনপির তারেক রহমান কেন নিরাপত্তা, শান্তি আর স্থিতিশীলতা বলতেছে। বুঝতে পারতেছেন? মিলে এবার এখন দেখেন বিগ ক্যাপিটাল থেকে কিভাবে বেকারত্ব আসে। কারণ বিগ ক্যাপিটাল মানে বড় টাকা,
বড় পুঁজি, কিন্তু বড় চাকরি না। বিগ ক্যাপিটাল মেশিনে চলে, অটোমেশনে চলে। ছোট পুঁজি বেশি চাকরি তৈরি করে, বড় পুঁজি কম চাকরি তৈরি করে। ছোট পুঁজি মানে বেশি চাকরি, বড় পুঁজি মানে কম চাকরি, সবসময় মাথায় রেখে। একটা উদাহরণ দিই, এইটা সাহেব দুই পাশে লেখেন, একটার উপরে ডেয়ারি প্ল্যান্টের ছবি দেন, গরুর দুধের প্ল্যান্টের ছবি দেন, আর এক পাশে ছোট দুধের খামারের ছবি দেন। ধরেন একই পণ্য তো, দুই কাঠামো, একদিকে ছোট পুঁজি একদিকে বড় পুঁজি। বিগ ক্যাপিটাল ডেয়ারি প্রসেসিং প্ল্যান্টে ক্যাপিটাল লাগে প্রায় 300 থেকে 400 কোটি টাকা, কর্মসংস্থান হয় 800 থেকে 1200 জন। প্রত্যেক 100 কোটি টাকায় 250 থেকে 400 চাকরি হয়। একই সেক্টরে যদি এটা ছোট ডেয়ারি ফার্ম হয়, ছোট বা মাঝারি ডেয়ারি ফার্ম হয়, এই 400 কোটি টাকা দিয়ে 100 থেকে 150টা ছোট বা মাঝারি ডেয়ারি ফার্ম হবে, সিলিং ইউনিট হবে, প্রসেসিং ইউনিট হবে, স্থানীয়ভাবে কালেকশন করবে দুধ, ট্রান্সপোর্টের সাথে যুক্ত থাকবে অনেকে, প্যাকেজিং এ যুক্ত থাকবে অনেক। মোট কর্মসংস্থান তো সরাসরি করবেই, পরোক্ষ কর্মসংস্থান করবে। সরাসরি কর্মসংস্থান করবে কমপক্ষে 3000, আর পরোক্ষ কর্মসংস্থান করবে আরো 5000, মানে 8000 কর্মসংস্থান হবে। প্রত্যেক 100 কোটি টাকায় 750 থেকে 1250টা চাকরি হবে, বুঝছে আও? তাহলে কোটি চাপ দেওয়া লাগবে, বুঝছে আও? বিগ ক্যাপিটাল থেকে ছোট আর মাঝারি শিল্পের দিকে ইকোনমিকে নিয়ে আসা, এর উপরে ইকোনমি তৈরি করা লাগবে। মানুষের চাকরি হবি, টাকা আসবি সবার হাতে, তারা পলিটিক্যালি পাওয়ারফুল হবি, আর এই অলিগার্ক, এই বড় বড় লোকরা, এদের পাওয়ার কমবি। আর এই যে বন্দোবস্ত ছিল আগে, সেটা পুরা ভেঙ্গা পড়বে ধুরমুর করে, দুর্নীতি প্রায় নাই হয়ে যাবে। আপনার দুর্নীতিবাজদের জেলে না পড়িয়া দুর্নীতি যে সিস্টেমের মাধ্যমে টিকে থাকে সেটারে জয় বাংলা কইরা দিলেন, আপনি জনগণকে খুশি করলেন। চাকরিরত জনগোষ্ঠী, নব উত্থিত ছোট আর মাঝারি ব্যবসায়ী আপনার সমর্থক হয়ে গেল, শক্ত সমর্থক হয়ে গেল, তারা আপনার পাওয়ার বেজ হয়ে উঠবে। কি তামসা, ব্যাবাক ফকফকা। সেই দিন মতিউর রহমান রেন্টু ভাইয়ের বাসায় গেছিলাম, চিনেন তো, ওই আমার ভাসি চায়ের রেন্টু ভাই। তো রেন্টু ভাইয়ের ওয়াইফ মানে ময়না ভাবি, উনি আমারে দাদা কইয়া থাকে, উনার বড় মেয়ে সেও আমাদের দাদা কইয়া থাকে, ওই বড় মেয়ের ছোট পোলা মানে রেন্টু ভাইয়ের নাতি, সেও আমাদের দাদা কইয়া ডাকে। আমি তো বিশ্ব দাদা হইয়া গেছি। যাই হোক, আমারে কইতেছে ওই রেন্টু ভাইয়ের বড় মাইয়া যে দাদা কেমনে দেশের এত সমস্যা কেমনে ঠিক হবি? আমি বললাম সব সমস্যার খুব চমৎকার সমাধান আছে। একটা গল্প বলি, একটা জটিল মেশিন একটা কারখানায় কেউ চালাইতে পারতেছে না, নিয়ে আসছে নতুন মেশিন, শখ কইরা হাউস কইরা চালাবার পারছে না। মেলা ইঞ্জিনিয়ার আসিছে, মেলার লেখাপড়া জানা বহু দক্ষ ইঞ্জিনিয়ার আসিছে, কেউ পারিচ্ছে না। মেশিনের মেলা দাম ধরেন 10 কোটি টাকা। এখন এমন একটা অবস্থা, ওই মেশিন বেচে 1 কোটি খেতে হবে মালিককে। পরে আমার লাগানো একটা মুরুখ আসিছে, লেখাপড়া জানে না, ভালো করে কথাও কইবার পারে না। তো ওই কইছে আমার 1 কোটি টাকা দিলে সব ঠিক করে দিবার পারি। মালিক রাজি হয়েছে, তাহলে মেশিন তো কটকটি খেতে হবে, যদি ঠিক করে দিতে পারে 1 কোটি টাকা দিতে কি সমস্যা? তো রাজি না, হয়তো উপায় নাই। তো ওই লোক কয় একটা হাতুড়ি দাও, হাতুড়ি দিছে, ওই মেশিনের নিচে গিয়ে হাতুড়ি দিছে এক বাড়ি, এক ঘাও, আর মেশিন ঘর করে চালু হয়ে গেছে। এটা সাহেব মেশিন চালাও সাউন্ড ব্যাড আছে। তো মালিক এখন গা মুসরামুসরি করে, কয় এটা হাতুড়ির বাড়ির দাম কেমনে 1 কোটি টাকা হয়? এটা তো বেশি হয়ে গেল। তো ওই মূর্খ মেকানিক কয় যে হাতুড়ির বাড়ির দাম 1 টাকা, কিন্তু কোনটি বাড়ি দেওয়া লাগবি এটা জানার দাম 99,99,999 টাকা, বুঝেছাও? তো বিএনপির জামাই কটা বুদ্ধিজীবী কইছে জামাত পুরো আনপ্রিপেয়ার্ড, কোনো প্ল্যানিং কিছু নাই। ওখানে প্ল্যানিং আছে, ওখানে প্ল্যানিং খুলে তো দেখে দিলাম প্ল্যানিংটা কি। জামাত এনসিপির জাতীয়তাবাদী ফ্রন্ট চাইলে ইনকা প্ল্যান হাজার হাজার ব্যানে দেওয়ার লোক আছে, আমি ছাড়াও। আজকে তো খালি একটা স্যাম্পল দেখালাম। এই প্ল্যানিং নিলে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাবি। কিন্তু কথা হইতেছে যে বিএনপির তো কোনো প্ল্যান নাই, তার প্ল্যান করার দরকারও নাই, কারণ তারা আগের সেই বন্দোবস্ত রেখে দিবে। কোন ইডিওলজিক্যাল আদর্শগত পজিশনের তো তাদের দরকার নাই, শুধু দরকার শান্তি আর স্থিতিশীলতা। এখন কথা হইতেছে বাংলাদেশের মানুষ ভোট দিয়া তার নেতা নির্বাচন করতে পারবে কি? প্রশাসন তো বিএনপির দিকে সাইড নিতেছে। ওই দেখলাম আজকে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ তুলিছে, এই যে নির্বাচন হইতে যাচ্ছে, এই নির্বাচন কোনো ব্যক্তি বাছাইয়ের নির্বাচন না, কোনো দল বাছাইয়ের নির্বাচনও না। এই নির্বাচন একটা বন্দোবস্ত বাছাইয়ের নির্বাচন। আপনার সামনে 2টা রাস্তা খোলা, একটা রাস্তা পরিচিত, এই রাস্তায় শান্তি আছে, স্থিতিশীলতা আছে, কিন্তু সেই শান্তি আসে আপনার কণ্ঠ চুপ করায় দিয়া। কবরেরও শান্তি আছে, হাসিনার আমলের মতো শান্তি এক রাস্তায়। হাসিনা আমলের শান্তি ছিল, তাই না? এই রাস্তায় সরকার বদলাবে, ব্যাংক বদলাবে না, টেন্ডার বদলাবে না, আমলা বদলাবে না, চান্দাবাজি বদলাবে না, বড় ক্যাপিটাল বড় পুঁজি বদলাবে না, অলিগার্ক বদলাবে না, এই আমলাতন্ত্র ব্যুরোক্রেসি কোনো কিছুই বদলাবে না, আপনার জীবনের হিসাবও বদলাবে না। আর এটা রাস্তা কঠিন, স্বীকার করি এটা কঠিন,
কিন্তু এই রাস্তা ভয়ের রাজনীতি নাই, এই রাস্তায় আমরা না থাকলে সব শেষ, এই মিথ নাই। এই রাস্তায় বলা হয় দুর্নীতি কোনো নৈতিক বিচ্যুতি না, দুর্নীতি একটা বন্দোবস্তের ফল। আর এই বন্দোবস্ত ভাঙা যায় যদি সাহস থাকে, যদি ক্ষমতা থাকে, যদি বুদ্ধি থাকে। এই লড়াই নেতা বনাম নেতা না, এই লড়াই আপনি বনাম বন্দোবস্ত। আপনি যদি চান চাকরি হোক আপনার ছেলের, আপনি যদি চান আপনার কথা বলার অধিকার থাকুক, আপনি যদি চান আপনার সম্পদ চুরি না হয়ে যাক, আপনি যদি চান ব্যাংক লুটের জায়গা না হয়ে উৎপাদনের জায়গা হোক, রাষ্ট্র ভয় দেখানোর যন্ত্র না হয়ে সুরক্ষার জায়গা হোক, তাইলে হাসিনার তৈরি করা এই বন্দোবস্ত ভাঙতেই হবে। আমরা কোনো ম্যাজিক দেখাইতে আসিনি, আমরা বলতেছি না যে সব সমস্যা কাল শেষ হয়ে যাবে, সমাধান করে দেব। আমরা শুধু এটাই বলতেছি, যেই মেশিন আপনাকে পিষে খাইতেছে ওই মেশিনের কোথায় হাতুড়ির বাড়ি দিতে হবে সেই জায়গাটা আমরা জানি। সিদ্ধান্ত আজকে আপনার। আপনি চাইলে আবার সেই পুরানো চাকায় উঠতে পারেন, পুরানো গাড়িতে উঠতে পারেন, পুরানো বন্দোবস্তে উঠতে পারেন, পুরানো বন্দোবস্তকে চালু রাখতে পারেন, আর চাইলে ওই চাকা বন্দোবস্ত ভেঙ্গা নতুন পথে হাঁটতে পারেন। এই নির্বাচন কোন দলের না, এই নির্বাচন আপনার ভবিষ্যতের। ভোট শুধু ব্যালট না, ভোট হলো আপনি কোন বন্দোবস্তের পক্ষে সেইটার পক্ষে ভোট দেওয়া। আপনি পুরানো বন্দোবস্তের পক্ষে না বন্দোবস্ত ভাঙার পক্ষে, এই ঘোষণা। সিদ্ধান্ত আপনার। ইনকিলাব জিন্দাবাদ।